ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শেখ আব্দুল্লাহ। প্রিয় দর্শক, আমরা কথা বলবো দেশের উত্তর অঞ্চলে বন্ধ থাকা বিমানবন্দরগুলো চালু করা নিয়ে সরকারের যে পরিকল্পনা সেটি নিয়ে। সরকার চাচ্ছে উত্তর অঞ্চলের অর্থনীতি এবং রপ্তানিকে গতিশীল করার জন্য এই সমস্ত বিমানবন্দর চালু করার জন্য। এইসব বিমানবন্দর চালু করার প্রক্রিয়াগুলো এখন কোন পর্যায়ে রয়েছে, চালু হলে অর্থনীতিতে কী ধরনের প্রভাব পড়বে, বা দেশে যে সমস্ত বিমান অপারেটরগুলো রয়েছে তারা এই বিষয়ে কী ভাবছে, এই নিয়ে টিভিএসে বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি করেছেন টিভিএসের সিনিয়র রিপোর্টার কামরান সিদ্দিকী। আমরা তার কাছ থেকে সরকারের এই পরিকল্পনাগুলো জানব। কামরান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্টোরি, আপনি বলছেন সরকার পরিকল্পনা করছে দেশের উত্তর অঞ্চলে যে 4টি বিমানবন্দর অনেক দিন ধরেই বন্ধ হয়ে রয়েছে সেগুলো চালু করবে, এবং তার প্রেক্ষাপট আপনি বলছেন যে ওই অঞ্চলের অর্থনীতিকে গতিশীল করাই সরকারের উদ্যোগ আর কি। আসলে কিভাবে এই কাজটি করা যাবে বিমানবন্দর চালুর মাধ্যমে? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের এখন টোটাল মানে অপারেশনাল এয়ারপোর্ট আছে হচ্ছে 8টি, মানে এর মধ্যে 3টি আন্তর্জাতিক আর হচ্ছে 5টি হচ্ছে ডোমেস্টিক শুধু অপারেট হয়। আর এর বাইরে আমাদের আরও প্রায় 8টা এয়ারপোর্ট হচ্ছে বন্ধ আছে। এগুলো বেসিক্যালি আপনি জানেন ছোটো ছোটো এয়ারফিল্ড বলে এটাকে, এগুলো কিন্তু ব্রিটিশ আমলে বেশিরভাগ তৈরি হয়েছিল। এর মধ্যে উত্তরবঙ্গে 4টি আছে, সিলেটের শমশেরনগর যেটা মৌলভীবাজার জেলার মধ্যে সেখানে একটি, কুমিল্লা একটি, আর পটুয়াখালীতে একটি এয়ারফিল্ড আছে, আর আমাদের তেজগাঁও যেটা এটা তো বন্ধ আছে, এটা তো মিলিটারিরা ইউজ করে। তো এই এয়ারফিল্ডগুলো বেশিরভাগই কিন্তু এক ধরনের ব্যবহারের মধ্যে আছে। এগুলো হয়তো কোনোটা মিলিটারি ইউজ করে, অর্থাৎ লিমিটেড এয়ারফোর্স কোথাও ইউজ হয়। তো এখন আমাদের নতুন করে যে এয়ারপোর্ট চালুর যে দাবিটা, এটা আসলে ঠিক এখন না, অনেক দিন ধরেই, যেমন শমশেরনগর যেটা, এটা তারা এলাকাবাসী চালু করতে বলছে। আমাদের যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে ঈশ্বরদীতে, সেটা হচ্ছে পাবনায়, এইখানে ঈশ্বরদী এয়ারপোর্টটাও কিন্তু চালুর জন্য তখন থেকে, যখন রূপপুরের কাজ শুরু হচ্ছিল তখন থেকে আবার একটা ধরনের দাবি আছে স্থানীয়। তো উত্তরবঙ্গের যে প্রায়োরিটি বেসিসে এখন উত্তরবঙ্গটা কেন আলোচনায় আসলে, আমাদের হচ্ছে এই সরকার যে বিএনপি যে ইশতেহার দিয়েছিল আপনি জানেন, সেখানে হচ্ছে তারা উত্তরবঙ্গকে স্পেশালি এক্সপোর্ট প্রসেসিং হাব, এগ্রি এক্সপোর্ট প্রসেসিং হাব করার একটা তাদের কথা বিএনপির ইশতেহারে আছে। এবং সেই লক্ষ্যে আমরা দেখতে পাচ্ছি সরকার শুরু থেকেই উত্তরবঙ্গের কৃষিকেন্দ্রিক কৃষি রপ্তানি বাড়ানো, কৃষিজ পণ্য এটাকে আরও বেশি কীভাবে দেশ বিদেশে এটা রপ্তানি বাড়ানো যায়, এইটা নিয়ে সরকার যখন কাজ করছে তখন এই ব্যাপারটা আসলে যে এখানে যোগাযোগ ব্যবস্থা, কানেক্টিভিটি আরও কীভাবে স্ট্রং করা যায়। কারণ যেটা এয়ার দিয়ে যত দ্রুত হয় সেটা অন্য পরিবহনে সেটা অনেক সময়, আমাদের বিশেষ করে সবজি, উত্তরবঙ্গ থেকে সবজি আসতে অনেক সময় লেগে যায়, এবং পরিবহন বগুড়া থেকে বা পাবনা থেকে 7-8 ঘন্টা লেগে যায় ঢাকায় আসতে। তো সেই কারণে এয়ারফিল্ডে হয়তো আপনি এয়ারফোর্স যদি বিমানে আসে সেটা 2 ঘন্টার মধ্যে আপনি নিয়ে আসতে পারেন। এসব লক্ষ্যকে সামনে রেখেই সরকার প্রায়োরিটি বেসিসে উত্তরবঙ্গের আমি যদি নাম বলি, বগুড়া, তারপরে হচ্ছে ঠাকুরগাঁও, তারপরে হচ্ছে লালমনিরহাট এবং ঈশ্বরদী, 4টা আছে। এর বাইরে শমশেরনগরকেও কিন্তু দাবি আছে, তাই স্থানীয় এলাকাবাসী, যে কারণ পর্যটন এখানে একটা বড় সম্ভাবনার জায়গা আছে। আপনি জানেন যে অনেক রিসোর্ট আছে শমশেরনগরে। তারপরে কুমিল্লাটা যদিও ঢাকা থেকে দূরত্ব কম, কিন্তু মাঝখানে এখানে কোনো এয়ারপোর্ট নেই। সে চিটাগং আছে, মাঝখানে কোনো এয়ারপোর্ট নাই। এখানে ফেনী, নোয়াখালী কানেক্ট করা যাবে। এসব কারণেই এই দাবিগুলো উঠছে। আচ্ছা, উত্তরবঙ্গের যে এখন শিল্প কারখানাগুলো আছে সেখান থেকে আসলে দেশের বাইরে রপ্তানি হচ্ছে কি পরিমাণ পণ্য, বা এইখানে যেসব এয়ারপোর্টের কথা আপনি বললেন, এইগুলো কি হচ্ছে আপনার সরাসরি বিদেশে রপ্তানির জন্য ব্যবহৃত হবে, নাকি এটি অভ্যন্তরীণ রুটে চলাচলের জন্যই? স্পেশালি এখন পর্যন্ত আমাদের যেমন এখানে অনেকগুলো, যে ঈশ্বরদীতে একটা ইপিজেড আছে, তারপরে হচ্ছে যে নতুন করে আমরা সিরাজগঞ্জ, তারপরে এখানে সিরাজগঞ্জের কথা শুনছি। তো বগুড়াটা হলে এগুলো কাভার হয়ে যাবে। আর ঠাকুরগাঁওটা হচ্ছে সরকারের সেকেন্ড প্রায়োরিটি বেসিসে।
আর এখানে বগুড়াতে আমাদের যে স্থানীয় ব্যবসায়ীরা যেটা বলছে, তারা বলছে যে কৃষি যন্ত্রপাতির জন্য বগুড়া এবং স্যানিটারি যে পণ্য, এটার জন্য অন্যতম প্রধান কেন্দ্র হচ্ছে বগুড়া। তারপরও এটা তারা যে এই যদি সেজন্য এখানে যদিও পার্শ্ববর্তী জেলা, যেখানে বলা হচ্ছে নওগাঁ, গাইবান্ধা, সিরাজগঞ্জ, এই স্থানীয় এরাও কিন্তু এই এলাকাগুলো কিন্তু কাভার করবে, যেটা হয়তো এখন ঢাকার সঙ্গে কানেক্ট করতে তাদের যে সময়টা লাগে। এখানে এখন পর্যন্ত আন্তর্জাতিক পরিবহনের কথা ওইভাবে আলোচনায় আসে নাই বা আমরা এটা জানি না। তবে স্পেশালি আন্তর্জাতিক যেটা আমাদের বলা হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে, স্পেশালি যে সৈয়দপুর এয়ারপোর্টটা আছে, এটা হচ্ছে এটাকে আন্তর্জাতিক করার জন্য আমাদের নেপাল এবং ভুটান স্পেশালি দাবি জানাচ্ছে। তো এটা কারণ হচ্ছে আপনি জানেন যে ওখানে নেপাল তো ল্যান্ডলক কান্ট্রি, আবার এদিকে ভুটান, তারা আমাদের এখান থেকে সরাসরি অনেক অল্প দূরত্ব, যেটা ঢাকা থেকে অনেক বেশি টাইম হয়। তো এখানে পর্যটক আসার একটা দ্রুত দুই দেশের মধ্যে বিনিময় হবে এবং আমরা অনেক বেশি ওভারফ্লাইং রেভিনিউ পাবো ওইসব দেশ থেকে। অনেক সময় ইমার্জেন্সি ল্যান্ডিং করা লাগে এয়ারক্রাফটগুলো, সেই সুযোগটা তখন তারা ইন্ডিয়ান এয়ারপোর্টে চলে যায়। যেমন ধরেন আশেপাশে যে নর্থ বেঙ্গল, ইন্ডিয়ার যে নর্থ ইস্টে যে 7টা রাজ্য আছে, পশ্চিমবঙ্গ, এদিকে আসাম, এসব জায়গায় চলে যেতে হয়। কিন্তু তখন এটা আমাদের এটা ইউজ, নেপালের জন্য এটা কাছাকাছি হয় সৈয়দপুরটা। তো এটা যদিও ইন্টারন্যাশনাল করা হয়, এই উপকারটা আমরা পাবো আর কি। এই এয়ারপোর্ট চালুর জন্য কি সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সম্ভাব্যত যাচাই, এই ধরনের কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে যে এগুলো আসলে ভায়াবল হবে কিনা, বা যদি চালু করতে চায় সরকার, এখানে এখন যে অবকাঠামো পরিস্থিতি রয়েছে সেটিকে পূর্ণাঙ্গ বিমানবন্দর হিসাবে চালু করার জন্য কত সময় বা লাগতে পারে? রাইট, এখানে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য তারা অলরেডি কমিটি করেছে। সিভিল এভিয়েশন নিজস্ব একটা প্রাইমারি এস্টিমেশন করেছে। স্পেশালি তাদের ফার্স্ট প্রায়োরিটি বগুড়া, সেকেন্ড হচ্ছে যে ঠাকুরগাঁও। তো এবং বুয়েটকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আপনারা আরও ভালোভাবে ডিপ এস্টিমেট করেন যে এখানে আমরা কি লাগবে বা কতটা ভায়াবল হবে। একটা বিষয় হচ্ছে আসলে আমাদের যতগুলো ডোমেস্টিক এয়ারপোর্ট আছে সবই কিন্তু লস রেভিনিউর দিক থেকে। সব কিছু কাভার হয় হচ্ছে শাহজালাল এয়ারপোর্ট দিয়ে। আপনি জানেন সবচেয়ে বিজিয়েস্ট এয়ারপোর্ট অফ দি কান্ট্রি, এটা এখানে অনেক লোক যায়। তো সেটা লস হইলেও এটা সরকার কেন লস প্রজেক্টগুলো করে, এখানে হচ্ছে যে মানুষের যাতায়াত একটা ব্যাপার। সরকার জনগণের সুবিধার্থে অনেক লস করেও কিন্তু অনেক প্রজেক্ট রান করে, কিন্তু ওভারঅল যদি আবার হিসাব করেন লস না, কারণ আপনি শাহজালাল দিয়ে সবগুলো কাভার হয়ে যাচ্ছে, তখন একসাথে করলে লাভ হয়। আবার অনেক স্ট্র্যাটেজিক্যাল ইস্যু আছে, ধরেন সিকিউরিটির কারণেও অনেক সময় এয়ারপোর্টগুলো অপারেশনাল রাখতে হয়। তো আপাতত এখন যেটা আমরা একটা প্রাইমারি এস্টিমেশনে জেনেছি, বগুড়া এয়ারপোর্ট যদি রান করতে হয় সরকারকে 10,000 কোটি টাকার মতো নতুন করে খরচ করতে হবে। আবার ঠাকুরগাঁওটা করতে হলে 4,500 কোটি টাকা লাগবে। তো এখন প্রাইমারিলি টাকাটা একটা কনসার্ন সরকারের জন্য, কারণ আপনি জানেন সব জায়গায় টাকা পয়সার একটু সংকট আছে। হয়তো সরকার একটু ধীরে আগাবে, বাট এটা খুব ফোকাস দেওয়া হচ্ছে যে এই দুইটাকে প্রায়োরিটি বেসিসে যেভাবে হোক চালু করবে আর কি। আপনি বলছিলেন যে ডোমেস্টিক এয়ারপোর্টগুলো মানে খুব যে লাভজনক পরিস্থিতির মধ্যে আছে সেরকম না। এই ডোমেস্টিক রুটে যারা বিমান পরিচালনা করেন, আমাদের সরকারি বিমান সংস্থার পাশাপাশি বেসরকারিও বেশ কিছু বিমান সংস্থা রয়েছে, তাদের সঙ্গেও আপনি কথা বলেছেন। এই খাতের লোকজন এই নতুন যে সমস্ত জায়গায় চালু করার প্ল্যান সরকার নিচ্ছে, তাদের ক্ষেত্রে ওনাদের মতামত কি, ওনারা কি বলেন? আমাদের বেশিরভাগ এয়ারলাইন চাচ্ছে যে এটা ওপেন হোক, কারণ তাদের একটা প্ল্যান আছে যে হয়তো আমরা বড় এয়ারক্রাফট দিয়ে তারা এটা করবে না। ধরেন ঢাকা থেকে কুমিল্লা তো খুব শর্ট টাইম, হয়তো 20 মিনিটে ফ্লাই করা যাবে, তাহলে এখানে কারা যাবে? হয়তো ছোট ছোট কিছু এয়ারক্রাফট আছে 13 সিট 17 সিট, এখানে হয়তো ওই ধরনের অল্প ক্যাপাসিটি নিয়ে শমশেরনগর তো কাছে, বা ঈশ্বরদী, এইসব জায়গায় আশেপাশে যেসব জায়গায় যদি যেতে হয়, তো এটা তারা পার্সোনালি আগ্রহী। এবং এয়ারলাইনগুলো কিন্তু অনেক দিন ধরে সরকার কাছে দাবি জানাচ্ছে প্রায়োরিটি বেসিসে ঈশ্বরদীর কথা, বা বগুড়া বা ঠাকুরগাঁও, ইভেন এই যে শমশেরনগর। তো তারা চাচ্ছে যে এটা চালু হোক, তাহলে তাদের ব্যবসা, তাদের দিক থেকে এটা লস হবে না। সরকারের আমাদের এয়ারপোর্ট যারা চালান সিভিল এভিয়েশন, তারা হয়তো রেভিনিউ এক্সপেক্টেড লেভেলে পাবে না, কিন্তু একটা এয়ারলাইনের জন্য সেটা কাভার করে যাবে। কামরান, আপনার কাছে আমার শেষ কোশ্চেন, সেটি হচ্ছে প্রধানত বলা হচ্ছে উত্তর অঞ্চলের অর্থনীতিকে গতিশীল করা, রপ্তানিকে চাঙ্গা করা, এই লক্ষ্যেই হচ্ছে এই বিমানবন্দরগুলোকে চালু করা হবে। বাংলাদেশে ডোমেস্টিক্যালি বলেন বা ইন্টারন্যাশনালি বলেন, কার্গো বিমানের ব্যবহার বা কার্গো বিমান ব্যবহার করে রপ্তানি করা বা এক স্থান থেকে অন্য স্থানে পণ্য নেওয়া, এটি বর্তমানে কি পরিমাণ হয় বা সামনের সম্ভাবনা
কেমন দেখেন? কার্গো তো আপনি জানেন আমাদের আসলে বেসিক্যালি হচ্ছে আরএমজি, আমরা বাইরে যে কার্গো, তো এবং সেটা আমাদের ঢাকা এয়ারপোর্ট দিয়েই হয় 100%। কিছু হয় হচ্ছে সিলেট এয়ারপোর্ট, কিন্তু রিসেন্টলি সিলেটে লিন সিজনে হওয়ার কারণে এটা চাহিদা কমে যাওয়াতে তারা এটা স্টপ করে দিয়েছে। এখানে আমাদের ডেডিকেটেড এয়ারক্রাফট খুব কম। বাংলাদেশ থেকে যা ধরেন আরএমজির বাইরে সবজি যায়, তো এগুলাতে যেটা হয় যে যে প্যাসেঞ্জার এয়ারক্রাফট যেগুলো আছে এগুলোতেই কিন্তু সবাই কিছু করে কার্গো নিয়ে যায়। আমাদের বিমান বাংলাদেশ বা ইউএস বাংলা বা অন্যান্য যে ফরেন এয়ারলাইনগুলো আছে, বিশেষ করে মিডল ইস্টে যারা যায় বা মিডল ইস্ট কানেক্ট করে যারা ইউরোপে যায়, তো ডেডিকেটেড আরএমজির ক্ষেত্রে কিছু বিদেশি কার্গো আছে, এয়ারলাইন আছে। অলমোস্ট আমরা মিক্স আর কি, মিক্স যায়। তার ফলে কি আমাদের মানে ধরেন আপনি যে উত্তর অঞ্চলের সম্ভাবনা যেগুলোর কথা বললেন যে ফল ফলাদি অথবা শাকসবজি এবং সেখানে আপনি বললেন কৃষি যন্ত্রপাতি বা অটোমোবাইলের আরও কিছু যন্ত্রপাতি হচ্ছে, সামনে আপনি কিছু ইপিজেডের কথাও বললেন, এই সমস্ত জায়গায় উৎপাদিত পণ্য বিদেশে পাঠানো অথবা দেশের বাজারেই সহজে পৌঁছে দেওয়ার সুযোগ সৃষ্টি হতে পারে। অবশ্যই সুযোগ সৃষ্টি হবে, কারণ আপনি যেটা রোডে আনতে টাইম লাগতেছে সেটা কিন্তু আপনি ওই প্যাসেঞ্জার ফ্লাইটে নিয়ে আসতে পারছেন ঢাকায় সবজি। ওখান থেকে তাজা তরতাজা সবজি আপনি খুব দ্রুত ঢাকায় এনে আশেপাশে বা শহরে ছড়িয়ে দিতে পারেন, বা অন্যান্য আপনি চিটাগং পাঠাতে পারেন বা রাজশাহীতে পাঠাতে পারেন। সো এটা অবশ্যই একটা অপরচুনিটি, এবং আমরা মনে করি যে সব দিক থেকে, ইভেন আপনি জানেন উত্তরবঙ্গে কিন্তু বাংলাদেশে অনেকে মনে করে সবাই কক্সবাজার ট্যুরিস্ট যায়, বিদেশি ট্যুরিস্ট কিন্তু কক্সবাজার কেউ যায় না। বাংলাদেশে বেসিক্যালি যে বিদেশি ট্যুরিস্ট খুব কম, অন অ্যাভারেজ 5-6 লাখের মধ্যে ডেডিকেটেড শুধু দেখতে আসে হলো ধরেন আমাদের 50,000 60,000 বা ম্যাক্সিমাম 1 লাখ লোক শুধু দেখার উদ্দেশ্যে আছে, আর হলো ওনারা বিজনেস ট্রাভেলার বা অন্যান্য পারপাসে আসে। তো এরা কিন্তু বেসিক্যালি দেখতে আসে হলো সুন্দরবন বা হচ্ছে এই যে মহাস্থানগড় যেটা আছে বগুড়া, এই ধরনের আর্কিওলজিক্যাল যে সাইটগুলো, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যেমন ঢাকার যে লালবাগের কেল্লা, আহসান মঞ্জিল, এগুলো দেখতে আসে বিদেশিরা, ইউরোপিয়ানরা। সো এটা এই কারণে সরকারের একটা ফোকাস কীভাবে মহাস্থানগড় যেটা আমাদের আছে উত্তরবঙ্গের এই সাইডটাকে ফোকাস করে বগুড়া কানেক্ট করার, এটা একটা অন্যতম লক্ষ্য। সো ফরেনাররা যাতে আশেপাশের দেশ থেকে দ্রুত চলে আসতে পারে, এটা একটা উদ্দেশ্য। ধন্যবাদ কামরান আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আমরা কামরানের কাছ থেকে শুনছিলাম যে সরকার কি পরিকল্পনা নিয়ে উত্তর অঞ্চলের 4টি বন্ধ বিমানবন্দর চালু করার পরিকল্পনা করছে। আমরা অবশ্যই সাধুবাদ জানাই। যোগাযোগের ক্ষেত্রে যত দ্রুত গতি হবে, অর্থনৈতিক কর্মকাণ্ড তত দ্রুত এগিয়ে যাবে। ফলে ইতিবাচকভাবে এই সমস্ত উদ্যোগগুলো আমরা বিবেচনা করছি, এবং সরকার নিশ্চয় এই উদ্যোগগুলো যাতে সংশ্লিষ্ট সবাই এর সুবিধা পায় সেই ব্যবস্থা করবে, সেটি আমাদের প্রত্যাশা। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, টিভিএস এর সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ।